দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আমি আগের দিন তোমাদের ভৌত বিজ্ঞানের আলো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, দর্পণ। আজকে দর্পণেরই প্রথমে যে অংশটা আলোচনা করব, উপাক্ষীয় রশ্মি কাকে বলে এবং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2f এই প্রমাণ করা। তাহলে প্রথমেই দেখে না, উপাক্ষীয় রশ্মি কাকে বলে। তাহলে উপাক্ষীয় রশ্মি হচ্ছে ক্ষুদ্র প্রধান দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী আলোক রশ্মি গুচ্ছকে বা আলোক রশ্মি সমূহকে বলা হয় আপতিত রশ্মি সমূহকে তাহলে দর্পণে প্রধান অক্ষের নিকটবর্তী আপতিত রশ্মি সমূহকে উপাক্ষীয় রশ্মি বলে। আমাদের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উপাক্ষীয় রশ্মি উত্তল বা অবতল উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2f এটা তোমাদের দেখাতে বলা হবে, প্রমাণ করতে বলা হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই প্রশ্নের উত্তরটা বুঝছি। নেক্সট প্রশ্ন, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2f দেখাও, অর্থাৎ প্রমাণ করতে হবে R=2f। তাহলে তোমরা প্রথমেই আমি একটি উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে আঁকছি। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের একটা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ দর্পণে গিয়ে যদি আপতিত হয়, তাহলে কি হয়, আমরা যদি ফোকাস দিয়ে যাচ্ছি, AB আলোকরশ্মি দর্পণে পড়লো এবং ফোকাস বিন্দু দিয়ে গেল। আমরা যদি সি বিন্দু থেকে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার, এইখান থেকে একটা অভিলম্ব একটা সিবি যুক্ত করলাম। সিবি যুক্ত করলে বিসি হচ্ছে বি বিন্দুতে লম্ব। তাহলে আমরা যদি একটা অভিলম্ব করি R=, এটা আই, আপতন কোণ আই, আপতন = প্রতিফলন কোণ আর হবে। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে R=2f, অর্থাৎ সিপি হচ্ছে আর ব্যাসার্ধ, আমাদের বক্রতা ব্যাসার্ধ দ্বিগুণ ফোকাস দূরত্ব, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটা আমি অবতল দর্পণ দেখালাম। উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকাটা দেখো। আমি হাত দিয়ে আঁকছি, স্কেলের মতো অতটা সোজা নাও হতে পারে। তাহলে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি পড়লো, এবি একটা আলোক রশ্মি পড়লো, এখানে গিয়ে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে গেল এই পথে। আমরা যদি পিছন দিকে বাড়িয়ে দিই, আমার মনে হবে যেন এইখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে আলোক রশ্মিটা, এই বিন্দুটা হচ্ছে ফোকাস। আর আমরা যদি সি এর সাথে বি যুক্ত করি, একটা এটা লম্ব হয়ে গেল বি বিন্দুতে, এটা আমাদের লম্ব। আচ্ছা, এইটা আমি বরং জুড়ে দিলাম, এইটা বরং পিছনের দিকে একটা কাটলাম। এইটা হচ্ছে অভিলম্ব আমাদের, এইটা আপতিত রশ্মি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর।
আশা করি তোমরা আঁকাটা বুঝতে পারলে। এবার আমি যেটুকু লিখতে হবে সেটুকু লেখাচ্ছি। তাহলে প্রথমেই লিখবে একটি অবতল বা একটি উত্তল দর্পণের, তাহলে একটি অবতল বা একটি উত্তল দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরাল উপর প্রধান অক্ষের, দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এবি যে আলোকরশ্মি ওটা কোথায় গিয়ে মিশেছে, এফ দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল একটি উপাক্ষীয় রশ্মি এবি দর্পণের উপর আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে তাহলে একটি অবতল বা একটি উত্তল দর্পণের উপর এদের প্রধান অক্ষের উপর অক্ষের সমান্তরাল একটি রশ্মি এবি দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে যাবে। হচ্ছে রশ্মিটার নাম বলে দিই, রশ্মি এবি। এই যে এবি রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর মুখ্য ফোকাসটা কি এফ এর ওপর আপতিত হবে বা এফ এর মধ্য দিয়ে যাবে। তোমার ছবির ক্ষেত্রে দেখো এবি আলোক রশ্মি আপতিত হয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মুখ্য ফোকাস দিয়ে মধ্য দিয়ে যাবে। তাহলে আমরা সিবি যুক্ত করলাম, উভয় ক্ষেত্রে আমরা যদি সিবি যুক্ত করি তাহলে সিবি হচ্ছে বি বিন্দুতে লম্ব, দর্পণের বক্রতা কেন্দ্র সি এর সঙ্গে বি যুক্ত করা হলে বিসি হবে বি বিন্দুতে লম্ব। আমরা প্রতিফলনের ক্ষেত্রে আমরা যদি একটা অভিলম্ব ড্র করি, আপতন কোণ অভিলম্বের সাথে যে কোণ আপতিত রশ্মি কোণ করে সেটাকে বলে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা আপতন কোণ এবং প্রতিফলনের কোণের সমান, এটা লম্ব। তাহলে চিত্রানুযায়ী আপতন কোণ কোনটা, এবিসি আপতন কোণ,
এবং প্রতিফলন কোণ এ বি সি আপতন কোণ, আর প্রতিফলন কোণ হচ্ছে সিবিএফ বা এফ বিসি, এফ বিসি বা সিবিএফ। এটা ইকুয়াল টু আর ধরে নি, এটা ইকুয়াল টু আই ধরে নি, ইকুয়াল টু আই। তাহলে আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান, অতএব সিবিএফ ইকুয়াল টু এবিসি, কারণ প্রতিফলনের সূত্র অনুযায়ী। আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আবার দেখো আমরা দেখতে পাচ্ছি এইটা সমান্তরাল সরলরেখা, এটা ছেদক হলে আই ইকুয়াল টু এই কোণটা সমান হবে, এটা ইকুয়াল টু আই হয়ে যাবে। অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের সমান হলে আমাদের এইটা, অর্থাৎ এ বি সি ইকুয়াল টু এফ সি বি, এইটা হয়ে যাচ্ছে, কারণ ও দুটো হচ্ছে একান্তর কোণ। এবং ABC ইকুয়াল টু FCB, FCB বা BCF যা খুশি লেখা যেতে পারে। একান্তর কোণ। তাহলে আমরা চিত্র অনুযায়ী পেয়ে গেলাম, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি। তাহলে BCF এই একটা ত্রিভুজ পাচ্ছি যার এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ এই বাহুটা CF ইকুয়াল টু BF। অতএব কোণ CBF ইকুয়াল টু কোণ BCF। কোণ CBF ইকুয়াল টু BCF, অতএব BCF একটি বা FBC, অতএব FBC একটি সমদ্বিবাহু। আমি একটু উপর দিকে মুছে নিচ্ছি। অতএব ত্রিভুজ FBC সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার CF ইকুয়াল টু BF, যার এটা আমি CF ইকুয়াল টু BF। আবার বলছি এর শেষ অংশটা আমি এখানে করছি, এই জায়গাটায় CF ইকুয়াল টু BF। আবার আমি পেয়েছি এটা B আর P খুব এত ক্ষুদ্র উন্মেষযুক্ত যে উপপক্ষীয় রশ্মি, কম উন্মেষের দর্পণে উপাক্ষীয়, আমি এটা মুছতেই হবে দেখছি, একটা এঁকে নিয়ে নাহলে বুঝতে পারবো না। আগের দুটো অঙ্কাই আঁকবে, এটা আমি পাশে আমার এই পরবর্তীটা বোঝার জন্য আমি আঁকছি। আমি একটা এঁকে মিশছি।
তাহলে কনভেক্স দর্পণের ক্ষেত্রে উপক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিওপি খুব নিকটবর্তী হয় তাহলে আমায় বিপি ইকুয়াল টু এফপি হবে, অর্থাৎ পিএফ ইকুয়াল টু বিএফ। তাহলে পিএফ ইকুয়াল টু বিএফ, তাহলে আমার সিএফ ইকুয়াল টু পিএফ। সিএফ ইকুয়াল টু বিএফ, বিএফ এর জায়গায় আমি পিএফ লিখছি, অতএব পিএফ ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু সিএফ, অর্থাৎ CF equal to half CP, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য equal to half into বক্রতা ব্যাসার্ধ, আর অতএব R equal to 2F। তোমরা R equal to 2F এটা প্রমাণ করবে, এইভাবে করতে হবে তোমাদের। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটা তোমরা ভালো করে লিখে নেবে। এবার আমি পড়াবো আলোর প্রতিসরণ। কি পড়াবো? আলো। তার আগে একটা প্রশ্ন করিয়ে দিই, কোন একটি দর্পণ সমতল, উত্তল না অবতল? কোন একটা দর্পণ উত্তল, অবতল না সমতল কিভাবে চিনবে? তাহলে আমরা যদি উত্তল দর্পণের সামনে খুব কাছে একটা বস্তু রাখি, ধরো একটা পেন্সিল, একটা দর্পণের সামনে, আমরা দর্পণের সামনে একটা কোনো কিছু একটা বস্তু রাখবো খুব কাছে, যদি সৎ এবং সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয় তবে হবে সমতল। তাহলে সমান আকারের যদি সৎ প্রতিবিম্ব গঠন, অসৎ প্রতিবিম্ব গঠিত হয় তাহলে, এবং সমশীর্ষ সোজা প্রতিবিম্ব, সমান আকারের প্রতিবিম্ব গঠন হয় তাহলে বলবো সমতল। যদি বস্তুটা দর্পণের সামনে রাখার পর বস্তুর আকারের থেকে আকারে ছোট প্রতিবিম্ব গঠন হয়, আকারে ছোট, বস্তুর আকারের থেকে যদি ছোট, যত টাকা বস্তু PQ তার থেকে ছোট প্রতিবিম্ব গঠন হয়, অসৎ এবং সমশীর্ষ, অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হয় তাহলে বলবো ওটা উত্তল। এবং আকারে যদি বড় প্রতিবিম্ব গঠন হয়
তাহলে সেটাকে বলবো অবতল দর্পণ। তাহলে তুমি কোনো একটি দর্পণ সমতল, উত্তল না অবতল কি করে বুঝবে? দর্পণের সামনে একটা পেন্সিল রাখবে, পেন্সিলটির আকার যদি দৈর্ঘ্যে সমান হয় তাহলে বলবে সমতল, সোজা প্রতিবিম্ব ঘটনা, উল্টো হবে না। আর পেন্সিলের আকারে যদি ছোট হয় তাহলে বলবে উত্তল দর্পণ, আর আকারে যদি বড় হয় সেটা হবে অবতল দর্পণ। তাহলে আশা করি এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে। এবার আমি যেটা করবো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি? আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে গিয়ে পড়ে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তনকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে কি বললাম? আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তির্যকভাবে পড়ে, তাহলে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন হয়। আলোক রশ্মির এই যে গতির অভিমুখের পরিবর্তন হলো, ধরো এই সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল আলোক রশ্মিটা, কি হলো? আলোর গতি সরে এসে এখান দিয়ে বেরিয়ে গেল, বা যাওয়ার কথা ছিল এই তির্যকভাবে পড়লো, এই সোজা না গিয়ে সরে গেল। এই ধরনের যে গতির অভিমুখের যে পরিবর্তন, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। প্রতিসরণের নিয়ম দুটো একটু জেনে নাও। যে প্রতিসরণের নিয়ম হচ্ছে আপতিত ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলোক রশ্মি প্রবেশ করে, প্রতিসরণের নিয়ম। প্রতিসরণ কাকে বলে এটা তোমরা করে নেবে। আমি যেটা বললাম, আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তির্যকভাবে পড়ে, দুই মাধ্যমের বিভেদন কর্তৃক আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, একেই বলে আলোর প্রতিসরণ। প্রতিসরণের নিয়ম, আলোর প্রতিসরণের নিয়ম একটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আলোক রশ্মি যায়, তাহলে এই দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি কি হয়? অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলোক রশ্মি প্রবেশ করে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। এই হচ্ছে প্রতিসরণ। ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে, এটা লঘু, এটা ঘন মাধ্যম। তাহলে এই হচ্ছে প্রতিসরণের নিয়ম। আর লাস্ট প্রশ্ন যেটা বলছি, প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। আর দ্বিতীয় সূত্রটা তোমরা পড়ে নেবে, প্রতিসরণের সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, এটাই হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা ভালো করে পড়বে। অনেক সময় প্রতিসরণের সূত্র দুটো না দিয়ে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা বলতে বলে, অথবা স্নেলের সূত্রটা, বিজ্ঞানী স্নেল এই সূত্রটা আবিষ্কার করেছিল বলে এখানে স্নেলের সূত্র বলা হয়। কি? দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে
একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন এবং প্রতিফলন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। তাহলে আজকের মতো আমি তোমাদের এই ভিডিও শেষ করলাম। আশা করি যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম ওইগুলোই তোমরা, আমি প্রশ্নগুলো আরেকবার বলছি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2F প্রমাণ করো। প্রতিসরণ কাকে বলে? ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে এবং লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের নিয়ম আর প্রতিসরণের দুটো সূত্র। এই হলো তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পোস্ট করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে। কোনো প্রশ্নের উত্তর যদি যথাযথ লিখতে না পারো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের সেটা জানাবে এবং লেখা উত্তর আমাকে দেখাবে, আমি চেক করে দেবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাবে। এই বলে আমি আজকের এই ভিডিও শেষ করছি।